আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা ফর্মাল স্পিকিং বা রাইটিং এ অ্যাক্রোনিম বা অ্যাব্রিভিয়েশন ব্যবহার এড়িয়ে চলার যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। অর্থাৎ আমরা এই ভিডিও ক্লিপে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটার আমাদের এই ভিডিও ক্লিপের টাইটেল হচ্ছে যে ফর্মাল স্পিকিং বা রাইটিং এ আমরা অ্যাক্রোনিম বা অ্যাব্রিভিয়েশন, যেটাকে আমরা শব্দের সংক্ষিপ্ত রূপ বলতে পারি, সেটাকে আমরা এড়িয়ে চলবো। যেটা হয় সেটা হচ্ছে যে আমরা বর্তমানে বিভিন্ন সময় ইংরেজিতে কনভারসেশনের জন্য বা বিভিন্ন কিছু লিখতে যে আমরা নিজের অজান্তেই অনেক সময় অ্যাক্রোনিম বা অ্যাব্রিভিয়েশন ব্যবহার করে ফেলি, যেগুলো আসলে ফর্মাল রাইটিংয়ে বা ফর্মাল স্পিকিংয়ে এড়িয়ে চলাটা বেটার বলে বিবেচিত হয়। তো চলুন আমরা আসলে অ্যাক্রোনিম বলতে কি বোঝায়। যেমন অ্যাক্রোনিম হচ্ছে কোনো দুটো বা তিনটো শব্দের আদ্যক্ষর প্রথম অক্ষরগুলো নিয়ে গঠিত যেটা, সেটাকে আমরা বলি অ্যাক্রোনিম। যেমন এটা হতে পারে ডিইউ, আমরা বলি ডিইউ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি ডিইউ ঢাকা ইউনিভার্সিটি। তো ঢাকার ডি আর ইউনিভার্সিটির ইউ অর্থাৎ দুটো শব্দের আদ্যক্ষর প্রথম অক্ষর নিয়ে গঠিত হয়েছে, এটাকে আমরা বলি অ্যাক্রোনিম। যেমন আমরা আরেকটা উদাহরণ দিতে পারি আইবিএ, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। বিভিন্ন শব্দ এই এই যে আমরা একটা বিভিন্ন শব্দ ব্যবহার করছি, ইনস্টিটিউটের আই, বিজনেসের বি, অ্যাডমিনিস্ট্রেশনের এ, আইবিএ। আমরা বিআরটিসি, বিআরটিসি অনেকেই জানি, কিন্তু বিআরটিসির ফুল ফর্মটা কি এটা আমরা অনেকে জানি না। যেখানে যে কটা শব্দ রয়েছে, বাংলাদেশের বি, রোডের আর, ট্রান্সপোর্টের টি এবং কর্পোরেশনের সি, এগুলো সবগুলো মিলে হচ্ছে বিআরটিসি। এরপরে আমরা বলি ইউএন, ইউনাইটেড নেশনস, যেটাকে আমরা বলি জাতিসংঘ। অর্থাৎ এরকম যে বিভিন্ন শব্দ আছে, এই শব্দগুলোর প্রথম অক্ষর বা আদ্যক্ষর নিয়ে যেটা গঠিত হয় সেটাকে আমরা বলি অ্যাক্রোনিম। এই অ্যাক্রোনিমগুলো আমরা এড়িয়ে চলবো। আমরা ফর্মাল যখন স্পিকিং বা রাইটিং যেটাই হোক না কেন, ফর্মাল স্পিকিং বা রাইটিং এর ক্ষেত্রে আদ্যক্ষর ব্যবহার করে যে অ্যাক্রোনিমগুলো গঠিত হয় সেগুলোকে আমরা এড়িয়ে চলবো, আমরা ফুল ফর্ম ব্যবহার করব। এবং একই সাথে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন অর্থাৎ শর্ট ফর্ম। শর্ট ফর্ম কোনটা? যেমন আমরা বলি ডক্টরকে বলি ডিআর, আমরা প্রফেসরকে বলতে প্রফ, পিআরওএফ। এগুলো লেখার সময় ভার্সেস যেটা যেটা রয়েছে, ভার্সেসকে আমরা ভিএস দ্বারা বলি, ব্রাদারকে ব্রো বলি, ব্রাদার, হ্যালো ব্রো, এইভাবে বলে আমরা অভ্যস্ত। ব্রো। ডক্টরকে আমরা বলতে পারি ডক, সেকেন্ডকে আমরা বলতে পারি সেক। এগুলো আসলে আমরা ব্যবহার করব না, এগুলো আমরা আসলে ব্যবহার করছি না। তো এই যে অ্যাক্রোনিম বা অ্যাব্রিভিয়েশন ব্যবহার করাটা অত্যন্ত জরুরি, এড়িয়ে চলাটা, অ্যাক্রোনিম বা অ্যাব্রিভিয়েশনের যে ব্যবহার সেটাকে এড়িয়ে চলাটা ফর্মাল রাইটিং বা স্পিকিং এ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কিছু উদাহরণ দেখব, উদাহরণ দেখলে বিষয়টা আরো আমাদের কাছে সহজ হয়ে যাবে। যেমন আমরা অনেকেই বলতে পারি বা লিখতে পারি হি ইজ গোয়িং টু বি অ্যাডমিটেড ইন ডিইউ, সে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছে। এটা এভাবে না বলে বা এভাবে না লিখে আপনি বেটার এভাবে লেখেন বা এভাবে বলেন হি ইজ গোয়িং টু বি অ্যাডমিটেড ইন ঢাকা ইউনিভার্সিটি। আপনি এইভাবে বলেন, এটা ফর্মাল হয়। কেউ মনে করেন বিআরটিসি তে কাজ করে, তো আপনি বললেন হি ওয়ার্কস ইন বিআরটিসি, সে বিআরটিসি তে কাজ করে। তো এইভাবে না বলে ফর্মাল রাইটিং বা ফর্মাল স্পিকিং এর ক্ষেত্রে বেটার হচ্ছে যে আপনি ফুল ফর্মটা বলেন, হি ওয়ার্কস ইন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড কর্পোরেশন। এর মধ্যে আপনি বলতে পারেন আপনি কোনো একটা দেশের প্রতিনিধি বা কোনো একটা মন্ত্রণালয়ের প্রতিনিধি বা মুখপাত্র বা কোনো একটা ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশনের মুখপাত্র, তো সেখানে আপনি কথা বলছেন বা আপনি কোনো কিছু যখন লিখছেন তখন অবশ্যই সেটা ফর্মাল হতে হবে। তো ফর্মাল যেটা ব্যাপারটা, আমরা আবারও বলছি যে অ্যাক্রোনিম বা অ্যাব্রিভিয়েশনটা আমরা ব্যবহার করছি না। তো এখন যদি বলা হয় দ্য ইউএন ইজ ওয়ার্কিং টু ডিফিউজ টেনশনস বিটুইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইরান, বলা হচ্ছে জাতিসংঘ আমেরিকা এবং ইরানের মধ্যে যে উত্তেজনা চলছে সেই উত্তেজনা নিরসনে কাজ করছে। তাহলে ইউএন মানে কি? ইউনাইটেড নেশনস। তাহলে ইউএন না বলে আপনি বেটার বলেন যে বা লেখেন দ্য ইউনাইটেড নেশনস ইজ ওয়ার্কিং টু ডিফিউজ টেনশনস বিটুইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইরান। এই যে এরপরের যে এক্সাম্পলটা আমরা এখানে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিস। আমরা অনেক সময় বলি ফ্রুটস অ্যান্ড ভেজিস, ভেজ বা ভেজিস এরকম। তো অনেকে বলে যে ভেজ নন ভেজ। তো ভেজ মানে যারা ভেজিটেবল খায় বা নন ভেজ, এই যে শব্দগুলো আছে টার্মগুলো ফ্রুটস অ্যান্ড ভেজিস, এটা না বলে আপনি পুরো ফর্মটা বলেন, এটা হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। আপনি পুরোটা বলেন বা পুরোটা লেখেন। আপনি যদি এভাবে চিন্তা করেন উই হ্যাভ টা লিভ নাও, উই হ্যাভ টা, এই হ্যাভ টা হচ্ছে মূলত হ্যাভ টু,
নেটিভ যারা স্পিকার, ইংলিশ স্পিকার, তারা এই ধরনের খুবই স্ল্যাং যেগুলো রয়েছে সেগুলো তারা ইউজ করে, বাট আমরা ফর্মাল লেখার সময় বা ফর্মাল ইংরেজির সময় এগুলো আমরা ব্যবহার করার ক্ষেত্রে এড়িয়ে চলতে বলি, এগুলো ব্যবহার এড়িয়ে চলতে আমরা পরামর্শ দেই। তাহলে হ্যাভটা খুব ফাস্ট উচ্চারণ করলে হ্যাভটা এটা না ব্যবহার করে, যেমন আমরা বলি ওয়ান্ট টু, আছে আমাদের ভিডিও ক্লিপে বিষয়টা নিজেই আছে, হ্যাভটা ব্যবহার না করে আপনি পুরো ফর্মটাই বলেন বা লেখেন হ্যাভ টু, উই হ্যাভ টু লিভ নাও, আমাদেরকে এখন যেতে হবে, আমাদেরকে এখন এই স্থানটা ত্যাগ করতে হবে, এটা আপনি বলেন বা এটা আপনি লেখেন। এরপরের যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি এখন, যেমন আই ওয়ান্ট টু কে আমরা আই ওয়ানা বলি, আই ওয়ানা লার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি দীর্ঘদিন থেকে এই পেশায় আছি, শিক্ষকতায় আছি, তো অনেক স্টুডেন্টকে আমরা দেখি যে পুরো ইংরেজি বলতে পারে না, খুব ভালোভাবে বলতে পারে না, বাট এই শর্ট ফর্মগুলো বা এই স্ল্যাং ফর্মগুলো তারা খুব বলে এবং এটাকে তারা খুব স্মার্টনেস মনে করে। অনেকে আছে যে ওয়ান টু কে ওয়ানা বললে মানে ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমি খুব স্মার্ট হলাম, আসলে ব্যাপারটা এরকম না। আই ওয়ানা লার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনি এটা এভাবে না বলে বা না লিখে বেটার আপনি বলেন আই ওয়ান্ট টু লার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বা আই ওয়ান্ট টু দিয়ে যখন কিছু বলবেন তখন ওয়ান্ট টুই বলেন। ওয়ানা আসলে ফর্মালে আপনি না বলেন বা না লেখেন, ফর্মাল যখন কোনো কিছু ইউজ করছেন। ডিড জিয়া লাইক দ্য মুভি, এটা ফার্স্ট বললে ডিড ইউ লাইক দ্য মুভি, এটা নেটিভ স্পিকার এভাবে ইউজ করে, বাট আপনি যখন কোনো ফর্মাল এনভায়রনমেন্টে লিখছেন বা বলছেন তখন আপনি ডিড যা ব্যবহার না করে আপনি ডিড ইউ ব্যবহার করেন। আসলে ডিড ইউ কে যেটা রয়েছে এখানে ডিড যা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিড যা আসলে এটা হচ্ছে ডিড ইউ, এই তো আপনি ডিড যা না বলে আপনি ডিড ইউ ফুল ফর্মটাই বলেন। এরপরে আপনি যদি পরের এক্সাম্পলটা আমরা দেখি, আই বট অ্যাপলস অ্যান্ড গ্রেপস, যেটা হয় সেটা হচ্ছে এই অ্যাপল অ্যান্ড গ্রেপস, এই অ্যান্ড কে সংক্ষিপ্তভাবে এন দ্বারা প্রকাশ করা হয় এখানে, মানে আসলে খুব ফাস্ট উচ্চারণ করতে গেলে এটাই হয়, খুব ফাস্ট আপনি যদি বলতে যান তাহলে আসলে অ্যান্ড এর উচ্চারণটা এন এর মতো হয়, এই জন্য অ্যান্ড কে এইভাবেই উচ্চারণ করা হয়, যেমনি ভাবে আমরা FNF বলি, FNF মানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তো ওইটাই আসলে এরকম ব্যাপার। তো আপনি এটা এভাবে না বলে আপনি ফুল ফর্মটা বলেন আই বট অ্যাপলস অ্যান্ড গ্রেপস। যখন আপনি লিখছেন বা বলছেন আপনি এভাবে একটু বলার চেষ্টা করেন বা লেখার চেষ্টা করেন। আপনি কোনো একটা সংক্ষিপ্ত ফর্ম আপনি ব্যবহার করছেন, আপনি অ্যাব্রিভিয়েটেড ফর্ম ব্যবহার করছেন, সংক্ষিপ্ত রূপ, যেমন দ্য ইনফো ওয়াজ ইনকমপ্লিট, তো ইনফো না বলে আপনি বলেন দ্য ইনফরমেশন, আপনি ফুল ফর্মটা বলেন দ্য ইনফরমেশন ওয়াজ ইনকমপ্লিট। এরপরে পরের উদাহরণে আমরা চলে যাই, পরে যেটা রয়েছে The results have arrived from the lab, পরীক্ষাগার থেকে ফলাফল পৌঁছে গেছে। তাহলে এখানে ল্যাব যেটা রয়েছে, ল্যাব এটা ফুল ফর্ম না, এটা ফুল ফর্ম হলো ল্যাবরেটরি, তাহলে আপনি ফুল ফর্মটা ব্যবহার করেন The results have arrived from the laboratory, পুরো ফর্মটা আপনি ব্যবহার করেন। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি, he is gonna buy a car, going to কে আমরা বলি gonna, going to কে gonna নেটিভ স্পিকার এভাবে ইউজ করে, he is gonna buy a car, এটা আপনি বলার সময় বা লেখার সময় আপনি ফর্মাল এনভায়রনমেন্টে এভাবে না বলে he is going to buy a car এইভাবে আপনি বলেন বা এইভাবে আপনি লেখেন। আসলে এই যেটা দেখছেন যে গানা, এটা হচ্ছে গোয়িং টু, তাহলে গানা হি ইজ গানা বাই এ কার, হি ইজ গানা বাই এ কার এভাবে না বলে হি ইজ গানা বাই এ কার এভাবে না বলে হি ইজ গোয়িং টু বাই এ কার এভাবে আপনি বলেন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যে মূল বিষয়টা এখানে ফোকাস করার চেষ্টা করেছি সেটা হচ্ছে আপনি ফর্মাল স্পিকিং বা রাইটিং এর সময় অ্যাক্রোনিম অর্থাৎ বিভিন্ন শব্দের আদ্যক্ষর দিয়ে গঠিত যেটা এবং সংক্ষিপ্ত রূপ অ্যাব্রিভিয়েটেড ফর্ম অ্যাব্রিভিয়েশন, এগুলো ফর্মাল স্পিকিং বা রাইটিং এর সময় আপনি এড়িয়ে চলার চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ।